আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের বাঁধ ভাঙা ঢলে সীমান্তের 5 জেলায় ভয়াবহ বন্যা, লাখো মানুষ পানিবন্দী, আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে, উদ্ধার কাজে সেনাবাহিনী। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় কারামুক্ত খালেদা জিয়া, চিকিৎসার জন্য শীঘ্রই যাবেন বিদেশে। এবং থাকছে না নতুন কারিকুলাম, আগের পাঠ্যক্রমেই চলবে শিক্ষা, 1 সপ্তাহের মধ্যে বই ছাপানো শুরু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে বাঁধ ভাঙা, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের সীমান্তবর্তী জেলা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, হবিগঞ্জ ও মৌলভীবাজারে। কয়েক ঘন্টার মধ্যে এসব জেলায় অন্তত 200 গ্রাম পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে পূর্বাঞ্চলের ব্যস্ততম আখাউড়া স্থলবন্দর। প্লাবিত হয়েছে আগরতলা আখাউড়া মহাসড়ক। বানভাসী ও পানিবন্দী মানুষকে উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রাতে হঠাৎ করেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে যেতে থাকে সীমান্তবর্তী বেশ কিছু গ্রাম। প্রথমে খারাপ হয় সিলেট ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলের পরিস্থিতি। কিছু বুঝে ওঠার আগেই অনেকের বাড়িঘর তলিয়ে যায়, অনেকে আটকা পড়েন পানির মধ্যে। টানা ভারী বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 27টি অংশ ভেঙে গেছে। পানি ঢুকে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে। প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ফেনীর সীমান্তবর্তী ওই উপজেলাগুলোতে। দুপুর থেকে পানিবন্দী মানুষকে উদ্ধার শুরু করেছে সেনাবাহিনী। ব্যবহার করা হচ্ছে স্পিড বোট ও হেলিকপ্টার। হবিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে এবং খোয়াই নদী ও জালালাবাদ নদীর পানি বেড়েই চলেছে। এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় 20,000 হেক্টর জমির ফসল। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড মাইকিং করে সতর্ক করছে এলাকাবাসীকে। ভারতের ত্রিপুরায় অতিবৃষ্টির কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি বেড়েছে। প্রতিরক্ষা বাঁধ না থাকায় পানিবন্দী হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় 5 ইউনিয়নের 30টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। আখাউড়া স্থলবন্দরে অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। বন্ধ হয়ে গেছে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ইমিগ্রেশন সেবাও বন্ধ রয়েছে। ওদিকে কুমিল্লায় 3 দিনে 274 কিলোমিটার বৃষ্টিতে কয়েকশো বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, নষ্ট হয়ে গেছে গোমতীর চরের 4000 একর সবজি ক্ষেত। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে 25 আগস্ট পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোতে। এতে করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানান আবহাওয়াবিদরা। এদিকে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হওয়ায় বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। 1.5 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:30টায় এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। এ সময় হাসপাতালের গেইটে কয়েক হাজার নেতাকর্মী দলীয় নেত্রীকে নিয়ে স্লোগান দেয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজএডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়া বাসায় ফিরলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। গত 8 জুলাই গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। 7 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দণ্ড মওকুফ করে তাকে মুক্তির আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। বুধবার পাসপোর্ট অধিদপ্তরকে এসব পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এর ফলে কোনো কূটনৈতিক বা লাল পাসপোর্টধারী এখন নতুন পাসপোর্ট নিতে চাইলে তাকে প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চলতি মাসেই গুম সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করবে বাংলাদেশ। ইতোপূর্বে শেখ হাসিনার সরকার এই কনভেনশনে স্বাক্ষর করেনি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের প্রত্যেকটি গুমের তদন্ত ও বিচার হবে। শীঘ্রই এই সংক্রান্ত একটি কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৈনন্দিন কার্যক্রম জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন বলে জানান প্রেস সচিব। আমরা একটু ক্যাশিওর করতে পারি, each and every case of disappeared people will be investigated, each and every one. ডিসঅ্যাপিয়ারেন্সের উপর একটা কমিশন করার চিন্তা ভাবনা আছে। খুবই দ্রুত এই বিষয়ে যে ইন্টারন্যাশনাল যে একটা কনভেনশন আছে, আমরা এটা আগের গভর্নমেন্ট এটা সাইন করে না, আমরা এটা সাইন করব। হয়তোবা এই যে 30শে আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ডিসঅ্যাপিয়ার্ড পিপল, ওই 30শে অগাস্টের আগে এটা সাইন হবে। আগামী বছর থেকে শিক্ষার্থীদের নতুন কারিকুলামে বই পড়ানো হবে না, ফেরা হবে পুরনো পাঠ্যক্রমে। এক সপ্তাহের মধ্যেই বই ছাপানোর কাজ শুরু হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে যারা নতুন কারিকুলামে ক্লাস 9-এ পড়ছে, এই অনুযায়ী এসএসসিতে তাদের ন্যূনতম পরীক্ষা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। মঙ্গলবার কয়েকশো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা দিতে বাধ্য করে। পরদিন আবার পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করে অনেক শিক্ষার্থী, যার সমালোচনা করেন শিক্ষা উপদেষ্টা। তারপরও সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্তেই অটল আছে বলে জানান তিনি। এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে। আমি নিজে চেয়েছিলাম আরো বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। এই পরীক্ষা যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ। নবম শ্রেণী ছাড়া নতুন ক্যারিকুলাম বাতিল করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। জানুয়ারিতে 2021 সালের ক্যারিকুলামে বই দেয়া হবে, যা ছাপানোর কাজ শুরু হবে এক সপ্তাহের মধ্যে। ক্লাস 9-এর শিক্ষার্থীদের ক্ষেত্রে কি করা হবে তাও জানান উপদেষ্টা। ক্লাস 9-এ যারা আছে তাদের তো অনেক দূর হয়ে গেছে, কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি না দিয়ে অন্তত কিছু পড়িয়ে মূল্যায়নটা পরীক্ষার ভিত্তিতেই যাতে হয়। আমাদের কাছে যেটা আছে সেটা হলো 2021 সালের আগের যেই পাঠ্যপুস্তকগুলো আছে, এগুলোকে ছাপানোর আমি চেষ্টা করব যে অন্তত বইগুলো সুন্দরভাবে ভালোভাবে মুদ্রিত, ঠিক সময়ে মুদ্রিত হয়। আর্থিক অনিয়ম হবে না, এটা আমি নিশ্চিত করব। উপদেষ্টা বলেন, দশম শ্রেণী পর্যন্ত যে একমুখী শিক্ষা চালু করা হয়েছিল তা বাতিল করা হচ্ছে। নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়তে পারবে শিক্ষার্থীরা। ক্লাস 10-এ আবার বহুমুখী যারা বিজ্ঞান পড়তে চায়, যারা কলা বিভাগে, তারা বাণিজ্য বিভাগে, এটা আমরা মনে করি স্কুল পর্যায় থেকেই শুরু না করলে কলেজে গিয়ে হঠাৎ করে তারা ওই লেভেলে পারে না। জোর করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগে বাধ্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। জানান, দ্রুত সব বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ শিক্ষকদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে। ভালো ভালো মানুষ আছেন যারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল
মোহাম্মদ সোহায়েলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে দুপুরে ঢাকার সিএমএম আদালতে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় আসামিদের। এ সময় যুবদল নেতা নবীন তালুকদার হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কর্মকর্তা আদালতে বলেন যে এই মামলার প্রাথমিক তদন্তে এই 2 জন আসামির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে বলে আশা করেছে জাপান। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব ধরনের সমর্থন অব্যাহত রাখার কথা বলে দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। এ সময় তারা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পরে সেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সব ষড়যন্ত্র রুখে দিয়ে ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির 2000-এর বেশি এবং কোটা সংস্কার আন্দোলনে 198 জন নেতাকর্মী প্রাণ দিয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান মহাসচিব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই। সে লড়াইটা কি? এই বিজয়কে সংগত করা, সুসংগত করা। এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে। এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোন রকম কোন বিশৃঙ্খলা, সন্ত্রাসকে আমরা সহ্য করব না। আলোচিত এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সাথে ইসলামী ব্যাংকের সব শেয়ার প্রাথমিকভাবে সরকার নিয়ে নেবে এবং শীঘ্রই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হবে বলে জানান তিনি। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখাই সামনের দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শারফুল আলমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংকের নানা দুর্নীতি অনিয়ম উঠে আসে। একই সাথে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিও জানান কর্মকর্তা কর্মচারীরা। ইসলামী ব্যাংকের মালিকানা থাকায় ওই ব্যাংকের একাংশের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন। তারা অবিলম্বে এসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানান। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, 1.5 দশকে ব্যাংকটিতে ব্যাপক লুটপাট আর অনিয়ম হয়েছে বর্তমান পরিচালনা পরিষদে। নামে বেনামে হাতে নেওয়া হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। এই ব্যাংকটাকে ভবিষ্যতে যদি অর্থনীতিতে কন্ট্রিবিউট করার মতো অবস্থায় নিয়ে যেতে হয়, এটাকে কিভাবে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায়, ইসলামী ব্যাংকগুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে এবং সুন্দরভাবে যাতে চলতে পারে। গভর্নর মহোদয় কিছু কথা বলেছেন, আমরা জাস্ট আমাদের অনুভূতিটা ওনাদের সাথে শেয়ার করেছি। ইসলামী ব্যাংক নিয়ে গভর্নর জানান, যদি কেউ ইসলামী ব্যাংকের 2%-এরও বেশি শেয়ারের মালিক হন তবে পরিচালনা পর্ষদে তাদের বিষয়ে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান গভর্নর। অর্থনীতি স্থিতিশীল রাখায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। যারা ব্যাংকের টাকা নিয়ে গেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। তাদের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের যে শেয়ারগুলো আছে সেটা সরকারি মালিকানা থাকবে। এসালম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেইনস্ট তার লায়াবিলিটি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেবো। আস্তে আস্তে যাচ্ছি, ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি। আমরা একটা কালকে করেছি, একটা যাবো, আমরা আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ার কিছু নাই। মোটামুটিভাবে ওই ব্যাংকগুলোকে তো আমরা কন্টেইন করে রেখেছি। আমরা তো তাদেরকে ট্রানজ্যাকশন করতে দিচ্ছি না বড় রকমের কোনো কিছু। তাদের শেয়ারও তারা হস্তান্তর করতে পারছে না,
তাদের কোনো লোনও দিতে তারা পারছে না, কাজে ড্যামেজ কন্ট্রোলটা আমরা করে রাখছি। এখন আমরা ভালো লোক খুঁজতে তো একটু টাইম লাগে। আমার এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোঅর্ডিনেটেড রয়েছে, দ্রুত পদক্ষেপ নিতে হবে। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, ব্যাংকের ভিতরেও সংস্কার করা হচ্ছে, আর ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করে পার না পায় সে ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এটাকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সংশোধিত সংবিধান বাতিল করে দ্রুত নতুন সংবিধান প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন কবি ফরহাদ মাজহার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, হিটলার মুসলিনের মতো শেখ হাসিনাও নির্বাচনের নামে ফ্যাসিজম কায়েম করেছিল। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করা পর্যন্ত এই সরকারকে সমর্থন করতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদী নাগরিক সমাজের গণ অভ্যুত্থান এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে ফ্যাসিবাদের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সম্পর্কে প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরহাদ মাজহার। তিনি বলেন, সকল দলমতের অংশগ্রহণে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে, তাই জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান করতে হবে। তিনি আরো বলেন, এখনো শেখ হাসিনার সংবিধানকে বহাল রাখার পায়তারা চলছে, দ্রুত নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। এই সংবিধানের জন্য আমরা লড়াই করেছি, যে দিয়েছেন আপনারা না, এই সংবিধানকে উৎখাত করার জন্য আমরা লড়েছি। আমরা যে সংবিধান মেনে বিপ্লব করেছি, আমরা সংবিধান বিরোধী কাজ করেছি। ফলে এই সংবিধান রাখা মানে এই পুরো গণ অভ্যুত্থানকে অপমান করা। যারা ফ্যাসিস্ট তারা আমাদের শত্রু, আর আমরা যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা জনগণ। ফলে জনগণের কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পুরোপুরি আমরা এটা পারিনি বলে এখনো শেখ হাসিনার সংবিধানকে চালু করবার চেষ্টা চলছে এবং সংবিধানের মধ্যে পুরো গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে ফেলা হয়েছে। এটা আমরা মানি না। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের নির্বাচিত সরকার দাবি করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির মর্যাদা দেবার দাবি জানান তিনি। এছাড়া আগামী দিনে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যাতে দেশের নিয়ন্ত্রণ নিতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে, তিনি কি শরণার্থী না তিনি কোথায়, এটা আমরা জানি না। ক্রমাগত ষড়যন্ত্র চলছে এবং তিনি 15 আগস্টে কিন্তু তিনি ঠিকই শোক পালন করেছেন, কারণ তার ধারণা ছিল তিনি 15 এবং 21 আগস্টে একটা মাসাকার করবেন। আপনি কি বলে এই সংখ্যালঘুদের কথা বলে বিভিন্ন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করে। এখনো কিন্তু আমাদের বিপদ শেষ হবে। যে কোনো মুহূর্তে ভারত কিন্তু এখানে একটা বড় ধরনের মাসাকার করতে পারে। আমাদের মধ্যে যদি এখন কোনো বিভেদ তৈরি হয়, সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটবে। এ সময় সংবিধান পরিবর্তন ছাড়া নির্বাচন না দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ফরহাদ মাজহার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ৭১ টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে। রাজধানীর উত্তরার পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শাকিল ও ফারজানার স্বামী স্ত্রী তাদেরকে গ্রেফতার করে ডিবি অফিসে নেওয়া হয়। এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। এফবিসিসিআই সভাপতি সহ বর্তমান পরিচালনা পরিষদকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানান তারা। একই সাথে অবিলম্বে প্রশাসক নিয়োগের আহ্বান জানান আন্দোলনকারীরা। সকালে এফবিসিসিআই কার্যালয়ের সামনে মানববন্ধনে সাধারণ সদস্যরা বলেন, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পে অবদান রাখেনি, বরং সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়াতে সহযোগিতা করেছে। এফবিসিসিআই এর বাজার তদারকি কমিটি থাকলেও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি তারা। বিগত আওয়ামী লীগ সরকারের তোষামোদী ও সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিগত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো ৫৫ পুলিশ কর্মকর্তা বিভিন্ন স্তরে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে তারা বলেন, গত সরকার অন্যায্যভাবে তাদের চাকরি থেকে সরিয়ে দেয়। বয়স শেষ হয় চুক্তিভিত্তিক নিয়োগ চাইছেন তারা। অন্যায়ভাবে যাদেরকে বিচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেককেই তাদের
ন্যায্য সম্মান এবং ন্যায্য পদোন্নতি এই জিনিসগুলো তাদেরকে অনতিবিলম্বে মন্ত্রণালয় থেকে অর্ডার করে জিও গভর্নমেন্ট অর্ডার করে আমাদেরকে এই সম্মান ফিরিয়ে দিতে হবে। সেই মর্যাদা বিবেচনায় নিয়ে আমাদেরকে সরকারের যে সকল দেশকে জাতিকে কন্ট্রিবিউট করতে পারে, এই সরকারকে কন্ট্রিবিউট করতে পারে, সেখানে আমাদেরকে চুক্তিভিত্তিক পদায়ন করতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের আরো 6 কর্মকর্তা। আগামী 1 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। সব শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায় বলা হয়েছে, বুলিং ও র্যাগিং এর শিকার শিক্ষার্থী চাইলে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে। এর আগে 2020 সালের 12 জানুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে র্যাগিং এর শিকার শিক্ষার্থীদের প্রতিকারে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র্যাগিং বন্ধে নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়। পার্টেক্স খেলার খবর। দায়িত্ব নিয়ে ক্রিকেট বোর্ডের সংস্কারের কথা বললেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান জানান, কোচ চন্ডিকা হাথুরু সিংহের বিকল্প চান তিনি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। স্বাধীনভাবে কাজ করতে না পারার ক্ষোভ নিয়ে 2016-তে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন ফারুক আহমেদ। সেই তিনি আবারও বোর্ডে, এবার আরো বড় দায়িত্ব। কথা দিলেন নির্বাচন প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ না করার। আপনি এটা রেস্ট অ্যাসিওর্ড থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে দুইটা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভ্যালুয়েশন হবে। ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ, হি উইল বি আউট অফ ইট। নেক্সট সেট আসবে। বিসিবিকে দুর্নীতি মুক্ত করতে অবকাঠামোর সংস্কারের কথা বললেন নতুন সভাপতি। আশ্বাস দিলেন পর্যায়ক্রমে সব সেক্টরে অভিযান চালানোর। ইউ ক্যান ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। এ সময় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং এর সাথে চুক্তি বাতিলের ইঙ্গিত দেন বোর্ড সভাপতি। এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে, যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভায় বসেন বোর্ড পরিচালকরা। সেখানে নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়, আর সবার ভোটে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। জোড়া 50-তে রাওয়ালপিন্ডি টেস্টের শুরুর বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে তাদের সংগ্রহ 4 উইকেটে 158 রান। এর আগে বৃষ্টির কারণে খেলা শুরু হতে প্রায় 4.5 ঘন্টা দেরি হয়। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলার চতুর্থ ওভারে আব্দুল্লাহ শফিকের উইকেট তুলে নেন পেসার হাসান মাহমুদ। তারপর উইকেট শিকারে নামেন শরীফুল ইসলাম। দলের 14 রানে অধিনায়ক শান মাসুদ এবং 16 রানে বাবর আজমের উইকেট তুলে নেন তিনি। সাউথ শাকিলকে নিয়ে দলের স্কোরে 98 রান যোগের পর হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হন সিয়াম আয়ুব। তিনি করেন 56 রান। দিন শেষে শাকিল 57 রানে অপরাজিত আছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ভারতের বাঁধ ভাঙা ঢলে সীমান্তের 5 জেলায় ভয়াবহ বন্যা, লাখো মানুষ পানিবন্দী। আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে, উদ্ধার কাজে সেনাবাহিনী।
দেড় মাস পর হাসপাতাল থেকে বাসায় কারামুক্ত খালেদা জিয়া, চিকিৎসার জন্য শীঘ্রই যাবেন বিদেশে। এবং থাকছে না নতুন কারিকুলাম, আগের পাঠ্যক্রমেই চলবে শিক্ষা, এক সপ্তাহের মধ্যে বই ছাপানো শুরু। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।